সাদাসিধে হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে সাদাসিধে থাকতে দেয়নি। ভাগ্য আমাকে বারবার আমার অতীতে এনে দাঁড় করায়। আরিয়ানের কথা শেষ হওয়ার আগে আদ্র বলে, আপনি যদি আর কে হন তাহলে আমার প্রশ্নের উত্তর দেন। আমি শুনেছি আপনি প্রথমে জনগণের হয়ে কাজ করেছিলেন, পরে নাকি বাংলাদেশ ব্যাংক হ্যাক করে টাকা নেওয়ার চেষ্টা করেছিলেন, যার ফলে আপনি ধরা পড়ে যান। এটা কি সত্যি? আদ্রের কথা শুনে আরিয়ান হাসতে শুরু করে। হাসতে হাসতে নীলকে বলে, সিগারেট হবে নাকি? নীল পকেট থেকে সিগারেট বের করে দিতেই আরিয়ান সিগারেট ধরিয়ে উপরের দিকে তাকিয়ে বলতে শুরু করে, যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন থেকেই হ্যাকিংয়ের অন্যরকম একটা নেশা কাজ করতো। আমি খুব করে চাইতাম আমিও একজন বড় হ্যাকার হব। আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কিনে আনি কম্পিউটার, পিসি, বিভিন্ন জিনিস। আস্তে আস্তে হ্যাকিংয়ের রাজ্যে চলে যাই, গড়ে তুলি আর্কের সাম্রাজ্য। আমাদের এলাকায় একজন বড় ভাই থাকতো, তার নাম রাজ মাহমুদ। উনি হ্যাকিংয়ে দক্ষ ছিল, এতটাই ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমি যে আরকে ওনাকে ভার্সিটি লাইফ শেষ হবার পর বলি, উনি আর আমি দুজনই মিলে হ্যাকিংয়ের সাহায্যে মানুষের উপকার করতে শুরু করি। কিন্তু আমাদের পরিচয় কেউ জানতো না। কিছুদিন পর বাংলাদেশের সাইবার নিরাপত্তা ডাক হ্যাকার টিম নামে হ্যাকাররা আক্রমণ করে। রাজ ভাইয়া সেদিন ছিল না, আমি একাই গিয়ে মাত্র 5 মিনিটেই সব কিছু ব্যাক এনে দিই। ডাক হ্যাকাররা টিমদের ধরিয়ে দিই। সেদিন আমি অনেক খুশি ছিলাম, কারণ নিজ দেশের জন্য কিছু করতে পেরে। তার কিছুদিন পর কে জানি আমার নাম ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকের সব টাকা নিয়ে যায়। পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে। জেলখানায় সেদিন রাজ ভাইয়া এসে বলে, আরিয়ান, কেমন দিনকাল চলছে? তোকে নিয়ে অনেক দিন চলবো মনে করছিলাম, কিন্তু তোর সবটা জুড়ে আদর্শ আর আদর্শ। কোনো অন্যায় পথে চলবি না জানি, তাই আমি বাধ্য হয়ে তোকে ফাঁসিয়ে দেই। আর শোন, বাংলাদেশ ব্যাংক এখন আমি হ্যাক করি। ডার্ক হ্যাকার টিমের মেইন হ্যাকার সূর্য আমাকে 500 কোটি টাকা অফার করে। তোকে ফাঁসানোর জন্য আমি কি করতে পারি বল? এত টাকা হাত ছাড়া করতে চাইনি। কথাগুলো বলে রাজ ভাইয়া উধাও হয়ে যায়। সেদিন আমি একেবারে ভেঙে যাই, কারণ যাকে সব কিছু মনে করতাম সে যখন বিশ্বাসঘাতকতা করে তখন কিছু বলার থাকে না। সেদিন ওনাকে আমি কিছু বলতে পারিনি। হুট করে মনে হয় নাজমুল ভাইয়ের কথা। অনেক কষ্ট করে ওনার সাথে যোগাযোগ করি, উনি আমাকে নির্দোষ প্রমাণ করে। সেদিনই সব কিছু ছেড়ে দিয়ে গেমস খেলায় মনোযোগ দেই। আর তোদের সাথে পরিচয়, আর আমাকে তোরা আপনি করে বলিস না। আরিয়ানের কথায় তারা বুঝতে পারে আরিয়ান তার জীবনে অনেক বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। নীল আরিয়ানের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা, সবাই বুঝলাম। তাহলে তোর রাজ মোহাম্মদ ভাইয়া কোথায়? মানে ওনাকে ধরতে পারিসনি? ধরতে চাইলে কবেই ধরে ফেলতাম। ওনাকে ধরতে চাইনি, কারণ যে বিশ্বাস নিয়ে খেলে তাকে কিছুই বলার নেই। আপন হয়ে পিছনে ছুরি বসিয়ে দেয়, তাদের দিকে ফেল ফেল করে তাকানো ছাড়া কিছুই করা থাকে না। আর উনি ওই দিনই দেশ ছেড়ে মালয়েশিয়া চলে যায়। আচ্ছা, তোকে কি আমরা আর কে বলবো নাকি আরিয়ান বলবো? তানিশের কথায় সবাই হেসে দেয়। তখন আরিয়ান বলে, আর কে হতে চায় না, তবে হওয়ার কারণ হলো কিছু ইনফরমেশন দরকার, সেগুলো এখান থেকে পাওয়া যাবে। আমার কিছু পরিচিত মানুষ আছে, আর নাজমুল ভাইয়ের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। কথাগুলো বলে আরিয়ান নাজমুলকে একটা জিনিস ইমেইল করে। একটু পর রিপ্লাই আসে। কি ইমেল করেছিস আমাদেরকে একটু বল। আমাকে যে গাড়িটা ফলো করছে সেটা কার নামে রেজিস্ট্রেশন করা সেটা জানতে হবে, কারণ তোরা বলেছিস এমপির ছেলের। আসলে কি তার? তবে এখন ইনফর্ম হলাম সেটা এমপির ছেলের। তাহলে আমাদের প্রথম কাজ হবে এমপির ছেলেকে ফলো করা। তাকে কোথায় পাওয়া যাবে? এমপির ছেলেকে বারে পাওয়া যাবে। সে মেয়েদের প্রতি আসক্ত, সেখানে প্রতিদিন পাওয়া যায়। তাহলে তো হয়েই গেল। আমরা সবাই আজকে পাড়ে যাব, গিয়ে দেখবো কাহিনী কি। আদরের কথা শেষ হওয়ার আগেই তানিশ তাদেরকে বলে সবকিছু গুছিয়ে এখনই বের হতে হবে, কারণ পুলিশ তাদের লোকেশন পেয়ে গেছে। তানিশের কথা শুনে সবাই তাড়াতাড়ি বের হয়ে যায়। নীল তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসে। গাড়ির মাঝে আদ্র বলে, পুলিশ আসতেছে তুই কিভাবে জানলি বল? আরে গাধা, আমি আমাদের সব জায়গার সিসিটিভি ফুটেজ হ্যাক করেছিলাম, সেখানে দেখতে পেয়েছি পুলিশ আসতেছে। তানিশের কথা শেষ হওয়ার আগেই তাদের গাড়িতে আরেক গাড়ি সে জোরে ধাক্কা মারে। নীল কোনো রকম সামনে নেয়। গাড়িটা থেকে অজস্র গুলি ছুটছে। এটা পুলিশের গাড়ি না, তাহলে কার গাড়ি হতে পারে? আদ্র কান্না করে দিয়ে বলে, আমি নতুন নতুন প্রেম করছি,
মনে হচ্ছে আমার সংসার করা হবে না। আম্মু, তোমার ছেলে আর বাঁচবে না। তোর নোটাঙ্কি বন্ধ কর। আমিও নতুন নতুন বিয়ে করেছি। চুপ কর শালা, বাঁচার চিন্তা কর। তারা দুজন পেছাল পড়া শুরু করেছে। আরিয়ান গাড়িটা কার দেখার জন্য চেষ্টা করে। গাড়িতে থাকা লোকটাকে দেখে আরিয়ান স্তব্ধ হয়ে যায়, কারণ গাড়িতে ছিল হাত কাটা স্বপন। আরিয়ান বুঝতে পারে না হাত কাটা স্বপন কিভাবে বের হলো, আর তাকে কেন মারতে চাইছে। জেলের সামান্য ঘটনার জন্য তো তাকে এভাবে মারতে আসার কথা না। আরিয়ানের মাথায় কিছুই যায় না। তখনই হাত কাটা স্বপন আরিয়ানদের গাড়ির টায়ারে গুলি ছুড়ে, যার ফলে গাড়ি বন্ধ হয়ে যায়। আদর তো ভয়ে মাখামাখি, বাকিরা মাথমকে আছে, সবার হাতে গান, তাদের দিকেই তেড়ে ফুরে আসছে। আরিয়ান সবাইকে শান্ত হয়ে বসতে বলে। আরিয়ান নিজেই গাড়ি থেকে বের হয়ে যায়। হাত কাটা স্বপনের সামনে এসে দাঁড়াতে, তোর প্রাণ কি কই মাছের রে? তোকে জেলখানায় মারতে চেয়েছিলাম, কিন্তু তোর কলিজা আছে তাই এই পর্যন্ত চলে আসছিস। তোর প্রশংসা করতে হয় রে, তবে আর দৌড়াতে পারবি না। এখন তোকে মেরে বসকে খবরটা জানাতে পারলেই আমি পাবো টাকা। আরিয়ানের বুঝতে অসুবিধা হয়নি। তার সাথে ঘটে যাওয়া সবকিছুই পরিকল্পিত ছিল, আর হাত কাটা স্বপন তার সাথে খারাপ ব্যবহার করত তাকে মারার জন্যই। আর হাত কাটা স্বপন তার বসের কথায় আবার তাকে মারতে এসেছে। আরিয়ান হাসতে শুরু করে। কিরে, মরার কথা শুনলে সবাই কান্না করে, আর তুই হাসছিস? পাগল হয়ে গেলি নাকি রে? মরবে তো, তবে আমি না, তুই। আর কে কি জিনিস আজ তোকে বোঝাবো। আর কে নামটা শুনে স্বপন পিছিয়ে যায়। এই সুযোগে আরিয়ান লাথি দিয়ে পিস্তলটা নিয়ে নিমিষেই তার সাথে থাকা লোকগুলোকে শুট করে দেয়। স্বপন অবাক হয়ে যায়। তার সাথে গাড়িতে থাকা তানিশা, আদ্র, নীল সবাই অবাক। আরিয়ান স্বপনের মুখে লাগাতার পিস্তলের পিস দিয়ে বাড়ি দিচ্ছে। নাক ফেটে গল গল করে রক্ত পড়ছে, তবুও বেচারা বসের নাম বলে না। এক পর্যায়ে আরিয়ান মুখের ভিতর পিস্তল ঠেকিয়ে ধরে। স্বপন ভয়ে মাথা নাড়িয়ে বলে বসের নাম বলবে। যখনই নাম বলবে তখনই বাইক নিয়ে দুজন লোক এসে স্বপনের কপাল বরাবর শুট করে। সাথে সাথে স্বপন মারা যায়। আরিয়ান বাইকের পিছনে দৌড়ায়, লাভ হয়নি। রাগে পিস্তলের সব বুলেট উপরে ছুটতে শুরু করে। কাঁধে কারো স্পর্শ পেয়ে পিছনে তাকিয়ে দেখে বাকিরা সবাই তার পিছনে দাঁড়িয়ে আছে। নীল বলতে লাগে, আচ্ছা, আমরা যে আর কে চিনতাম, তুই কি আসলে সেই আর কে? যদি তাই হতো তাহলে আমরা আর কে সম্পর্কে যা শুনেছি সবাই কি মিথ্যা? আমরা তো ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড আর কে চিনি। সে কখনো না রেগে ঠান্ডা মাথায় চিন্তা করে। নীলকে থামিয়ে আদ্র বলে, আরিয়ান, তুই আর কে হয়ে চিন্তা কর। আমাদের হাতে আরো একটা ক্লু আছে। এমপির ছেলে, তাড়াতাড়ি যেতে হবে, না হয় দেরি হয়ে যাবে। আমাদের শেষ ভরসা এমপির ছেলে। আদ্রর কথা শুনে তারা তিনজন স্বপনের গাড়ি নিয়ে বের হয়ে যায়। সাথে একটা করে পিস্তল নিয়ে নেয়, কারণ রাস্তায় দরকার লাগতে পারে। বারটা খুঁজতে খুঁজতে তাদের অনেকটা দেরি হয়ে যায়। আবার পুলিশ তাদের পিছনে পড়েছে। তারা কেউ বুঝতে পারছে না এই পুলিশ হঠাৎ কোথা থেকে উদয় হয়। তারা বাড়ি গিয়ে দেখে সেখানে কেউ নেই, আর সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। এমপি ছেলের লাশটা ফ্লোরে পড়ে আছে, পুরো শরীর রক্তাক্ত, খুব বাজেভাবে মারা হয়েছে। আরিয়ান তাদের সবাইকে নিয়ে তাড়াতাড়ি বের হয়ে যায়, কারণ এখন পুলিশ আসার সম্ভাবনা বেশি। তারা সবাই আদ্রর বাড়িতে চলে যায়, কারণ আদ্রর ফ্যামিলি তার সাথে থাকে না, একা থাকে। আমরা যেখানে যাচ্ছি সেখানে পুলিশ হাজির, গুন্ডা পান্ডা এসে হাজির হয়ে যায়। আমার মনে হচ্ছে আমাদের পিছনে লোক লাগানো আছে। আদ্রর কথা শুনে নীল বলে, আমারও সেম মনে হচ্ছে। কিভাবে তারা হাজির হয়ে গেছে, আর পুলিশ তো পিছুই ছাড়ছে না। আমরা সবাই বিপদে আছি, শেষ ভরসাও হারিয়ে ফেলেছি। আমার কাছে মনে হচ্ছে না আমাদের কেউ ফলো করছে। আমি লক্ষ্য রেখেছি হুটহাট পুলিশ আসছে, তবে কাউকে ফলো করতে দেখিনি। আর বাড়ি যাব এটা আমরা ছাড়া কেউ জানে না, তাহলে সেখানে এমপির ছেলেকে কে মারলো? তানিশের কথায় আরিয়ানের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তখনই তার মনে পড়ে যায় তার গলায় তার মায়ের শেষ চিহ্ন লকেটের কথা। লকেটটা একটা চুমু দিয়ে আরিয়ান হাসতে শুরু করে আর বলে, আমাদের রাজ্যটা একদম রাফিয়ান রাজ্যের মতোই। কে কাকে মেরে তার স্থান নিতে চায় কেউ জানে না। তবে শিয়াল যতই চালাক হোক, জঙ্গলে রাজা সিংহই থাকে। এটা আমার রাজ্য, রাজা ছিলাম, রাজাই থাকবো। রাস্তার কুকুররা দূর থেকে ঘেউ ঘেউ করতে পারবে, কাছে এসে লড়াই করার শক্তি
লাগে। আরিয়ানের কথার আগামাথা কেউ বুঝতে পারল না, সবার মাথার উপর দিয়ে গেল। তবে তারা বুঝতে পেরেছে আরিয়ান তার আগের রূপ ধারণ করবে, যে রূপে সবার প্যান্ট নষ্ট হয়ে যায়। এদিকে রাজ মালয়েশিয়া থেকে ছটপট করছে, সেখানে নিজের একটা গ্যাং তৈরি করেছে। রাজ মাহমুদ নামটা সবার জন্য এক আতঙ্ক। তবে আরিয়ানের সাথে বেইমানি করার পর সব সময় তার একটা খারাপ লাগা কাজ করে। আরিয়ান তাকে অনেক বিশ্বাস করত, কিন্তু সে বিশ্বাসের মর্যাদা জিততে পারেনি। রাজের ভাবনার মাঝেই তার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে অনেকদিন পর ডার্ক হ্যাকার কিং এর লিডার সূর্য তাকে ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই বলে, রাজ, তোমাকে আমার দরকার। তুমি হয়তো জানো আরিয়ানকে চিফ নাজমুল ছাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু ডার্ক হ্যাকার টিমদের সাথে আমার একমাত্র আদরের ভাইটাও ছিল। আরিয়ানের জন্য আমি আমার ভাইটাকে হারিয়ে ফেলি, তাই সেদিন তোমাকে টাকা দিয়ে আরিয়ানকে জেলে পাঠাই। লাভ হয়নি, তাই আবার একটা নতুন গেমে আরিয়ানকে ফাঁসিয়ে দিই, কিন্তু আরিয়ানের কই মাছের প্রাণ সেখান থেকে বেঁচে গেল। তুমি দেশে আসো,